তোমাদের ভাইয়াকে তো বলাই যাবে না, উনি জানতে পারলে যাওয়াটাই ক্যান্সেল করে দেবেন। শেষমেশ সিদ্ধান্ত হলো আভিয়ানকেও জানানো হবে না, আর ওরা আজ দুপুরের খাওয়া সেরে সেখানে যাবে। আলিশা ঠোঁট উল্টে রানিয়াকে বলল, আমার না অনেক ঘুম পাচ্ছে ভাবি, এত সাত সকালে কেন যে সবাই আমাদের টেনে উঠালো। রানিয়ার হঠাৎ মনে পড়তেই বলল, আমাদের না কাশেম নানাদের বাসায় যাওয়ার কথা, এজন্য বোধ হয় তাড়াতাড়ি টেনে তুলেছে। হিয়া পিড়ি নিয়ে এসে রানিয়ার পাশে বসে ওকে খোঁচা মেরে বলল, ভাই দেখো। রানিয়ার কথা শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখল একটা ধাড়ি মেয়ে, বয়স সম্ভবত বছর 25 হবে। সে মেয়েটি ছোট্ট একটা হাঁটু সমান স্কার্ট আর একটা শর্ট স্লিভের বুক সমান গলা নামানো টপস পরে আছে। মাথার উপরে একটা চশমা ফিট করে রাখা, চুল কতগুলো ঘোড়ার লেজের মতো, তাতে আবার ব্রাউন কালার করা, বেশ স্টাইলিস্ট মেয়েটা। হিয়া বিড়বিড় করে বলল, আমি কাজের সূত্রে শার্ট প্যান্ট পরলেও তাও ঠিকভাবে পরি, কিন্তু মেয়েটা এটা পরেছে কি, কেমন দেখাচ্ছে ওকে? ও নিজেকে আয়নায় দেখে নাই নাকি? এতগুলো পুরুষ মানুষের সামনে এসব পরে আছে, এর আবার উৎপত্তি হলো কই থেকে? পাশ থেকে মাইশা তৎক্ষণাৎ জবাব দিল, আরে ও তো রিনি আপি। জানো ভাবি, রিনি আপি একসময় আভিয়ান ভাইয়াকে পছন্দ করত। মেয়েটার বেশভূষা দেখে রানিয়ার ভুরু আগে থেকেই কুঁচকে ছিল। মাইশার কথা শুনে এখন 2 ডাবল কুঁচকে গেল আরো। ওর ষষ্ঠ ইন্দ্রিয় হঠাৎ সতর্ক হলো। বুকের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো, কেন তা জানা নেই। রানিয়া ঘাড় ঘুরিয়ে প্রশ্ন করলো, তোমার ভাইয়াও পছন্দ করতো নাকি? ওরা অজ্ঞের মতো জবাব দিল, সে তো জানি না, তবে তাদের বিয়ের কথাও উঠেছিল। বিয়ে? বাহ, বিয়ে অব্দি গড়িয়ে গিয়েছিল নাকি? তো বিয়েটা হয়নি কেন? সেই ব্যাপারও তো ঠিক জানি না ভাবি। হিয়া মৃদু হেসে রানিয়াকে উদ্দেশ্য করে বলল, ম্যাডাম রানিয়া জেলাস বুঝি? প্রশ্নটা শোনা মাত্র রানিয়া তৎক্ষণাৎ মুখের বিরক্তিকর হাবভাব স্বাভাবিক করে জবাব দিল, জেলাস কই না তো। তুমি না বললেও বুঝি। রানিয়া কথা ঘোরাতে বলল, খিদে পেয়েছে, খেতে ডাকছে, সবাই চলো খেতে বসি। ততক্ষণে ছোট মামি উঠানে আরেকবারের মতো ঝাঁট দিয়ে বড় বড় 3টা মাদুর পেতে দিয়েছিল। সবাই বসে পড়ল সেখানে। রানিয়ার পাশে হিয়া, তারপর আলিশা আর মাইশা, ওদের পাশে বড় মামার বৌমারা আর আরো কয়েকজন মেহমান মেয়ে আত্মীয়রা বসেছে। ছোটদের খাইয়ে তারপর নাকি বড়রা বসবেন খেতে। ছোট মামি সবাইকে খাবার বেড়ে দিচ্ছিলেন। সকালের খাবারের পদ হলো ধান খেতে চাষ করা লাল চালের আটার রুটি, চিনি গুঁড়া চালের গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি, ক্ষেতের গাছের সাদা বেগুন ভাজা, ঘিয়ে মাখা আলু ভর্তা, হাঁসের মাংস, ছিটা রুটি, শুটকি শিরা, যেটাকে সিলেটিরা বলে শুটকি শিরা, এটা সিলেটের একটা ঐতিহ্যবাহী খাবার। আরও রান্না করা হয়েছে কোরাল মাছের কালিয়া। রানিয়ার পাতে প্রথমে হাঁসের মাংস আর ছিটা রুটি ও 2টা লাল চালের আটা রুটি তুলে দেওয়া হলো। রানিয়ার কিছুদিন যাবতই বাচ্চা পেটে আসার পর থেকে হাঁসের মাংসের সাথে রুটি বা ছিটা রুটি খেতে বড্ড ইচ্ছা করছিল, কিন্তু কাউকে দ্বিধায় বলতেও পারেনিও। আর এর মধ্যে ওর বাসায় যাওয়াও হয়নি, তাহলে মাকেই বলতো রান্না করে খাওয়াতে। হাঁসের মাংস আর ছিটা রুটি দেখে রানিয়ার মুখে সেই প্রফুল্ল ভাবটা ফুটে উঠল। সেটা ওর মুখোমুখি সামনের সারিতে বসে থাকা আভিয়ান তীক্ষ্ণ নজরে খেয়াল করলো। রানিয়া মুহূর্তের মধ্যে সবটুকু খেয়ে শেষ করে ফেললো। কোনো দিকে তাকাতাকি নেই ওর। আভিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে পুরোটা সময় ওর খাওয়া দেখলো। এরপর খেয়াল করলো রানিয়া প্লেটে হাত ঠুকছে বসে বসে, নখ কাটছে দাঁতে। ওকে অন্য খাবার দেওয়া হলেও ও সেটা খাচ্ছে না। আভিয়ান তৎক্ষণাৎ উঠে এসে ওর পাতে থাকা হাঁসের মাংস আর ছিটা রুটি রানিয়ার প্লেটে তুলে দিয়ে গিয়ে আবার মুহূর্তের মধ্যে নিজ জায়গায় বসে গেল। ছোট মামি ব্যাপারটা খেয়াল করলেন। তিনি হাঁসের মাংসের কষণটা নিয়ে এসে আভিয়ানের পাতে আরো কতগুলো মাংস দিতে দিতে বললেন, মাংস লাগবে, একবার আমাকে বললেই তো পারতিস বাজান, এত কাজের জন্য দিশা থাকে বাজান। আভিয়ান তৎক্ষণাৎ বলে উঠল, আমার লাগবে না মামি, তোমাদের বৌমাকে দাও, আরো 2টো রুটি দিও ওকে। এই তো এক্ষুনি দিচ্ছি। ছোট মামি গিয়ে রানিয়াকে আরো কতখানি মাংস আর 2টোর জায়গায় 4টা রুটি দিলেন। রানিয়া এবার খুব খুশি হলো, একগাল হেসে সানন্দে খেতে লাগলো। আভিয়ান খাওয়ার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে ওকে দেখতে লাগলো। রিনি মেয়েটা মেয়েদের শাড়িতে বসেনি, বসেছে ছেলেদের শাড়িতে, অথচ মেয়েদের শাড়িতে অঢেল জায়গা ছিল। রানিয়া ভুরু কুঁচকে ওকেই দেখছিল। নেহাতি এখানকার প্রত্যেকটা পুরুষ ভীষণ ভদ্রলোক, এর জন্যই ওকে একবারের জন্যও দেখছে না। অথচ মেয়েটা এমনভাবে আবেদনময়ী ভঙ্গিতে বসেছে যেন খেতে বসেনি, বরং অ্যাটেনশন সিক করতে বসেছে। হঠাৎ ওপাশ থেকে রিনির কণ্ঠস্বর শোনা গেল, খুবই চিকন গলায় চেঁচিয়ে বলছে, ও মাই গড, এসব কেউ খায় নাকি? স্ন্যাক্স কিছু নেই? এসব জিনিস আমি খেতে পারবো না, আমার ওয়েট গেইন হয়ে যাবে। সবার নজর এখন খাওয়া ছেড়ে রিনির ওপরে। রানিয়াও তাকিয়ে দেখলো মেয়েটা মাংস আর রুটির প্লেটটা টেনে সামনের দিকে সরিয়ে রেখে নাক কুচকাচ্ছে। ওকে নিয়ে আবার অনেকে আদিক্ষেতাও করছে। হঠাৎ আবারও রিনি বলে উঠল, ও মাই গড, এখানে একটা মাছি বসেছে, এই খাবারটাও আমি খাবো না। রানিয়ার এবার বড্ড বেশি মেজাজ খারাপ হলো। ও রিনির দিকেই হা করে তাকিয়ে থাকা ননদগুলোর উদ্দেশ্যে বলল, আলিশা, এই ন্যাকাটারে সরা আমার সামনে থেকে, সিরিয়াসলি বলছি, আমার ধৈর্য ফুরিয়ে যাচ্ছে। এবার কিন্তু পেছন থেকে জুতা এনে ওর মুখে ছুঁড়ে মারবো। রানিয়া যেভাবে কথাটা বলল তাতে ওরা আটকে উঠল।
আলিশা রানিয়ার হাতের বাহু চেপে ধরে বলে উঠল, ভাবি মাথা ঠান্ডা করো। এরই মধ্যে ওরা দেখলো রিনি খাওয়া ছেড়ে উঠে যাওয়ার পায়তারা করছে। তার আগে নিজের অবস্থান থেকে 3 হাত দূরে বসে থাকা আভিয়ানকে উদ্দেশ্য করে বলল, হেই মাই আর্মি ম্যান, তোমার সামনে রাখা পানির বোতলটা দাও না প্লিজ, আমার এই গ্লাসে পানি খেতে হেজিটেশন ফিল হচ্ছে। রানিয়া আরো বেশি অবাক হয়ে দেখলো আভিয়ান একদম স্বাভাবিক মুখ করে রিনির দিকে পানির বোতলটা এগিয়ে দিল। রিনি তৎক্ষণাৎ মুস্কি হেসে বলল, থ্যাংক ইউ হ্যান্ডসাম। রানিয়া কটমট চোখে আভিয়ানের দিকে তাকিয়ে রইল। কাশেম নানাদের বাড়ির উঠোনে বড় বড় 4টা পাটি বিছিয়ে দিয়ে পুরো উঠোন ঢেকে দেওয়া হয়েছে। তার উপরে ছাউনি টানিয়ে দেওয়া হয়েছে যেন শিশির পরে ঠান্ডা না লাগে। এখনো চারদিক কুয়াশায় ঢাকা। দূরে ধান ক্ষেতগুলোর দিকে তাকালে শুধু কুয়াশা দেখা যায়। ঠান্ডাটা আজ মধ্যম পর্যায়ে আছে। গ্রামাঞ্চলে কুয়াশা কাটিয়ে আলো উঠতেই সকাল 10টা বেজে যায়। শহরে অবশ্য কুয়াশা কাটতে বেশিক্ষণ সময় লাগে না। রানিয়ারা পাটির ওপরে একটা তোষক বিছিয়ে বসে আছে। ওদের পেছনে সারি সারি কতগুলো কোলবালিশ যেন তাতে হেলান দিয়ে আরাম করে বসতে পারে। ওদিকে কাশেম নানার বউ আকলিমা খাতুন, যাকে সবাই নানিবু বলে ডাকে, তিনি গ্রামীণ ঐতিহ্যবাহী গোলপাতার ছাউনি আর বেতের বেড়া দ্বারা তৈরি পাকঘরে বসে পিঠা বানাচ্ছেন। তাকে সাহায্য করার জন্য আছেন তার বড় বৌমা আর নাত বউ। ছোট বৌমা আর তার মেয়ে ছেলে বাইরে তদারকি করছেন, কারো কিছু লাগবে কিনা সেদিকে খেয়াল রাখছেন। সবার যত্ন আত্মীতে ব্যস্ত তারা। রানিয়াদের সাথে বড় মামার বৌমা আর তার এক বোনও এসেছেন এখানে। আরো কয়েকজন মেয়েরা নাকি আসছে। রানিয়ার মনটা সেই কখন থেকে ছটফট করছে। রিনি মেয়েটাকে দেখার পর থেকে ওর একটুও ভালো লাগছে না। মনটা শুধু কু গাইছে ক্ষণে ক্ষণে। পাশে বসে আলিশা, মাইশা আর হিয়া ফোনে লুডো খেলছে। রানিয়ার ইচ্ছা করছিল না, তাই ও খেলছে না। তবে বসে বসে ওদের খেলা দেখছে খুব মনোযোগ সহকারে। তবুও এর মাঝে কিছুক্ষণ পরপর ধ্যান সেই ভোরের নাস্তা খাওয়ার সময়কার দিকে চলে যাচ্ছে। মনে পড়ছে কিভাবে ওই রিনি মেয়েটি আভিয়ানের সাথে নেকা নেকা করে কথা বলছিল। এমন নেকা কথা বলার অধিকার বুঝি ওই মেয়ের? অথচ রানিয়া যদ্দূর জানে শুধুমাত্র ব্যক্তিগত পুরুষের সাথেই এমন নেকা হওয়া যায়। তাহলে এই কোথাকার কোন প্রাণী উড়ে এসে জুড়ে বসলো? আর আভিয়ানও বা কেমন লোক? নিশ্চয়ই তার চরিত্রে সমস্যা আছে। হলে তো ওই মেয়ে পানির বোতল চাওয়ার সঙ্গে সঙ্গে তার দিকে বোতল এগিয়ে দিত না। কই, রানিয়ার সাথে তো এতটা সহমর্মী নয় আভিয়ান। একমাত্র রাত বাদে কখনোই ওর খেয়াল রাখে না, ওর দিকে নজরও দেয় না। তবে ওই মেয়ের জন্য কেন? পুরনো প্রেম জেগে উঠলো নাকি ওয়েস্টার্ন পরা ঢঙ্গিকে দেখে? ভাবলেই রানিয়ার মনে মনে রাগ হলো ভীষণ। জেদ বাড়ল ওর। সবকিছু অসহ্যকর লাগতে শুরু করলো হঠাৎ করে। তার উপর প্রেগনেন্সির প্রভাবে ক্ষণে ক্ষণে মুড সুইং হতে লাগলো ওর। রাগটা মূলত ওই রিনি আর আভিয়ানের ওপরেই। রানিয়া এসব নিয়ে ভাবছিল, তখন দেখলো দূরে ধান ক্ষেতের আইল ধরে এগিয়ে আসছে রিনি নামক সেই মেয়েটি। পায়ে তার আবার পেন্সিল হিল। কাশেম নানাদের বাড়ির চারপাশে গোলপাতার বেড়া দেওয়া। বাড়ির ভেতরে আসার পথের মুখটা সেই ধান খেতে সোজাসুজি। রিনির সাথে বড় মামার মেয়ে ঈশিতাও আছে। ঈশিতারও খালাতো বোন রিনি। অথচ দেখলে বোঝাই যায় না। পোশাক আশাকের আকাশ পাতাল তফাত ওদের। দেখতে দেখতে রিনি চলে আসলো এই বাড়ির ভেতরে। রানিয়া আলিশাকে খোঁচা মেরে বলল, এই মেয়ে এখানে কেন আসছে আলিশা? এর কি কাজ এখানে? আলিশারা লুডো খেলায় মগ্ন ছিল। চারপাশে কোথায় কি হচ্ছে সেদিকে এতক্ষণ কোনো খেয়ালই ছিল না ওদের। রানিয়ার কথা শুনে খেলা ছেড়ে সামনে তাকালো ওরা। রিনিকে আসতে দেখে বুঝলো ওদের ভাবি এমন প্রশ্ন কেন করছে। ওরা কোনো জবাব দিতে যাবে তার আগেই বাড়ির পেছন দিক থেকে আভিয়ানদের আসতে দেখা গেল। সাথে আছে কাশেম নানার নাতি, বড় মামার ছেলে, কাকুন সহ আরো কয়েকজন। আভিয়ানের হাতে অনেকগুলো ডাব, বাকিদের হাতেও রয়েছে। বাড়ির পেছনে সম্ভবত নারিকেল গাছ, সেখান থেকে ডাব পেরে এনেছে ওরা। রানিয়াদের আগেই নিশ্চয়ই আভিয়ানরা এখানে এসেছে। এজন্যই তো খাওয়ার পর আভিয়ানকে আর দেখতে পাইনিও। রানিয়া এবার একবার আভিয়ানকে দেখে, আরেকবার রিনিকে দেখলো। এরপর ও বুঝে গেল রিনি এখানে কেন আসতে পারে। খুব সম্ভবত ওর ধারণা ভুল হবে না। ঠিকই তাই হলো। রানিয়ার আন্দাজ সঠিক নিশানায় গিয়ে লাগলো। ওদের ডিঙিয়ে রিনি পেছনে আভিয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। ভরা মজলিসে বলে উঠলো, কোথায় গিয়েছিলে ম্যান? তোমাকে এতক্ষণ যাবৎ খুঁজছিলাম জানো। আভিয়ান কোনো জবাব দেওয়ার আগেই পাশ থেকে কাশেম নানার নাতি ইরফান বলে উঠল, আমরা তো পেছনের বাগানে গিয়েছিলাম ডাব পাড়তে। তা তুমি এনে কে? ওইখানে যাইয়া বসো, নানিবু পিঠা বানাচ্ছে, খেয়ে যেও। রিনিকে আর কিছু বলার সুযোগ দেওয়া হলো না। ইতিমধ্যেই ইরফানের বউ এসে জোরপূর্বক রিনিকে টেনে এনে আসরের মাঝে বসিয়ে দিল। রিনি আরিয়ানের সাথে কথা বলার নিমেষ মাত্র পেল না। রিনিয়া বিড়বিড় করে বলল, বিবাহিত পুরুষ মানুষের সাথে বাইরের মেয়ে মানুষের এত কথা কিসের, বুঝি না বাবু। মাইশা পাশ থেকে ওর এই কথাগুলো শুনলো। ওর ভাবি যে যার পর নাই খুব রেগে আছে সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারছে ওরা। তবুও সাহস জুগিয়ে মাইশা বলল, রিনি আপি হয়তো ভাইয়ার বিয়ের কথা জানে না ভাবি। রানিয়া পাশ থেকে দাঁতে দাঁত পিষে জবাব দিল, জানে না কে বলেছে তোমাকে? তোমাদের মতো বোকার হদ্দ নই আমি। আমার যে অন্তর্দৃষ্টি তা তোমাদের নেই। শুরুতেই খুব ভালোভাবে খেয়াল করেছিলাম। আভিয়ান যখন আমার প্লেটে খাবার তুলে দিলেন তারপর থেকে রিনি মেয়েটা আমার দিকে আর চোখে তাকাচ্ছিল বারবার। সবার কথাবার্তা শুনে নিশ্চয়ই বুঝেছে আমি আভিয়ানের ওয়াইফ। তবু ইচ্ছে করে বারবার তার কাছে ঘেঁষছে, ন্যাকা সাচ্ছে।
রানিয়ার রাগটা এই পর্যায়ে এসে আরো বেশি বেড়ে গেল। আর ধৈর্য ধরে বসে থাকতে পারল না ও। আভিয়ানরা তখন পুকুর ঘাটে নেমেছে হাত মুখ ধোয়ার জন্য। রানিয়া পুকুরের পাড়ে গিয়ে কোমরে হাত গুজে দাঁড়িয়ে কটমট চোখে দেখতে লাগলো ওকে। মনে মনে ভেবে নিল এই বিষয় নিয়ে আভিয়ানকে কিছু একটা বলেই ছাড়বে। তবে রানিয়া ওকে কিছু বলার সে সুযোগই পাচ্ছে না। আভিয়ানের সাথে সাথে সর্বক্ষণ কেউ না কেউ আছে। লোকটার মাঝে সকলে কি পায় কে জানে, তার সঙ্গ কেউ ছাড়তেই চায় না। রানিয়া হতাশ হয়ে শেষ পর্যন্ত পুনরায় এসে আসরের মাঝে বসেছিল সবে। তখনই খেয়াল করলো আভিয়ান ফোনে কথা বলতে বলতে কাশেম রানাদের ঘরের ভেতরের যে ছোট্ট ঘরটি আছে সেদিকে যাচ্ছে। রানিয়াও উঠে গেল সেদিকে। আভিয়ানের সাথে একাকী কথা বলতে হবে এই ব্যাপারে, সবার সামনে তো আর বলা যায় না। তাছাড়াও এমন সুযোগ আর কখন পাবে তা জানা নেই রানিয়ার, তাই ও হাতছাড়া করতে চাইল না। ছোট ঘরে প্রবেশ করে দেখলো আভিয়ান পেছন দিকে ঘুরে দাঁড়িয়ে ফোনে কথা বলতে ব্যস্ত। রানিয়া একবার দরজার বাইরে উকি মেরে দেখলো সবাই গল্প করতে বিভিন্ন কাজে মগ্ন। এদিকে কারো খেয়াল নেই। রানিয়া সন্তর্পণে দরজার কপাট দুটো আটকে খিল টেনে দিল। আওয়াজ হতেই আভিয়ান ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। দেখলো রানিয়া ওর সামনে কোমরে হাত গুজে দাঁড়িয়ে আছে। এত সময় ওকে অগোচরে কয়েকবার খেয়াল করেছে আভিয়ান, তবুও মানুষজন থাকায় ওর কাছে যে কথাবার্তা বলা হয়নি আর। এখন ওকে একা পেয়ে ভালোই হয়েছে মনে করে এগিয়ে গিয়ে রানিয়ার কাঁধে হাত রাখা মাত্রই ও এক ঝটকায় আভিয়ানের হাত সরিয়ে দিল নিজের কাঁধ থেকে। তারপর দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে বলল, পরনারীর সাথে ঘেঁষাঘেঁষি করে এসে এখন আমার কাছে আসা হচ্ছে। আভিয়ান ঠিক মতো শুনতে পেল না ওর কথা, কারণ ওর কানে তখন হেডফোন লাগানো ছিল। আভিয়ান সেটা খুলে ভুরু কুঁচকে প্রশ্ন করলো, কিছু বললে? রানিয়া পুনরায় বিড়বিড় করলো, বলার মতো আর কিছু বাকি আছে নাকি? ও বিড়বিড় করছে বলে ওর কোনো কথাই স্পষ্ট শুনতে পারছে না আভিয়ান। এবার ওর ভুরুজোড়া আরো বেশি কুঁচকে গেল। বলল, কিছু হয়েছে তোমার? রাতে ঘুম হয়নি ভালো, নাকি জ্বর এসেছে? কথাটা বলেই রানিয়ার কপালে হাত রেখে ওর জ্বর এসেছে কিনা সেটা বোঝার চেষ্টা করলো আভিয়ান। রানিয়া আবারও ওর হাত টেনে সরিয়ে দিতেই এবার আভিয়ানের চট করে মেজাজ খারাপ হয়ে গেল। ও এবার জোরপূর্বক রানিয়ার হাতের বাহু চেপে ধরে ওকে কাছে টেনে নিয়ে কোমর পেঁচিয়ে ধরে দাঁতে দাঁত পিষে প্রশ্ন করলো, কি সমস্যা তোমার? দূরে সরিয়ে দিচ্ছ কেন বারবার? রানিয়া মোস্টামুষ্টি করে সরে যাওয়ার চেষ্টা করতে করতে জবাব দিল, দূরে সরুন অসভ্য চরিত্রহীন লোক। আসলে লোকে ঠিকই বলে আপনাদের প্রফেশনের মানুষদের অধিকাংশেরই চরিত্রে সমস্যা। আমি ভুল ভাবতাম এতদিন। আভিয়ান রানিয়ার কাঁধ ঝাঁকিয়ে চাপা স্বরে প্রশ্ন করলো, কি সব বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? রানিয়া এই প্রশ্নের বিপরীতে কিছু কড়া জবাব দিতে যাবে, তার আগেই মনে হলো ওর পা ঘেঁষে পিচ্ছিল স্বেচ্ছেতে এবং লম্বাটে কোনো কিছু চলে গেল মাত্র, এবং এও ধারণা হলো যাওয়ার আগে জিনিসটা ওর পায়ে কামড় দিয়ে গেছে। রানিয়ার হঠাৎ কেমন জানি বোধ হলো, শরীর শীতল হতে শুরু করলো। আভিয়ান ওর মুখের আতঙ্ক লক্ষ্য করে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলো, কি হয়েছে রানিয়া? সাপ। রানিয়া কোনো রকমের জবাবটা দিয়ে যেন নেতিয়ে পড়ল। হঠাৎ ওর পেটে বড় হতে থাকা বাচ্চাটার কথা মাথায় আসতেই রানিয়া চট করে পেটে হাত দিয়ে জোরে একটা চিৎকার দিল, আমার বাচ্চা! আভিয়ান অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছেছে যেন। রানিয়াকে আঁকড়ে ধরে ভুরু কুঁচকে প্রশ্ন করলো, তোমার বাচ্চা মানে?